প্লিজ আমাকে আর তোমরা এভাবে অত্যাচার করো না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না। কলেজের মাঠে এই শহরের এমপি ও মেয়রের ছেলেরা একটা ছেলেকে মারছে, আর সেই ছেলেটি এভাবে চিৎকার করছে, কিন্তু তাকে বাঁচাবার মতো কেউ নেই। ছেলেটিকে বেধড়ক মারছে। হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে চিৎকার করে বলে উঠল, এই, তোরা সব থাম। তোরা এভাবে এই ছেলেটিকে মারছিস কেন? মারবো না মানে? ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডের সাথে ধাক্কা খাই? আদবে কি ছেলেটার কোনো দোষ ছিল? তোরা যে এই ছেলেটিকে এরকম মারছিস, আমি যদি মন করি এক্ষুনি তোদেরকে সব কয়টাকে জেলে ভরে দিব। আর তাছাড়াও তোর গার্লফ্রেন্ড যেই রকম, তো তার চিন্তাধারাও সেই রকম। আগে নিজে গার্লফ্রেন্ডকে ঠিক করার, তারপর অন্যজনকে কিছু বলতে আসে। চল হাট। ওপরের কথাটি বলে উঠল একটা মেয়ে, যে মেয়েটা কিছুক্ষণ আগে দৌড়ে এই মাঠের ভিড়ে এসেছিল। মেয়েটা আর কেউ নয়, মেয়েটি হলো এই ঢাকা শহরের টপ বিজনেসম্যান আশরাফ চৌধুরীর মেয়ে পরি চৌধুরী। এবং পরের কথা শুনে তারা সবাই সেখান থেকে চলে গেল। এদিকে পড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা ছেলেটিকে টেনে তুলল। তুমি ঠিক আছো তো? আর তুমি ওদের সাথে লাগতেই বা কিসের জন্য গিয়েছিলে? তুমি আমার সাথে চলো, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো তুমি আরও অসুস্থ হয়ে পড়বে। ছেলেটিকে কিছু বলতে না দিয়েই পরি তাকে নিজের কাঁধে ভর নিয়ে পার্কিং সাইটে চলে এলো এবং গাড়ি করে ছেলেটিকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই হসপিটালে প্রবেশ করে তাদের গাড়িটি, এবং হসপিটালে প্রবেশ করা মাত্রই পরি চিল্লাতে লাগলো, ডক্টর, ডক্টর, নার্স, আপনারা কোথায়? আপনারা তাড়াতাড়ি এই ছেলেটিকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যান। এদিকে ডক্টর ও নার্সরা এরকম চিৎকারে তাদের নিজের কেবিন থেকে বেরিয়ে এলো বাইরে, এবং পরীর কাছ থেকে ছেলেটিকে নিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। বেশ কিছুক্ষণ পর ডক্টর ইমার্জেন্সি থেকে বের হয়ে গেল। ডাক্তারকে দেখে পরি জিজ্ঞেস করলো, ডক্টর, ছেলেটা এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু চোট পেয়েছে, 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, তাহলে আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যেতে পারেন, তবে একটু খেয়াল রাখতে বলবেন। এই বলে ডক্টর চলে গেল। আর এদিকে পরি এমার্জেন্সি রুমে এলো এবং দেখলো যে ছেলেটি বেডে শুয়ে আছে। তখন পরি তার পাশে গিয়ে বসে বলে উঠল, তুমি কে? আর তুমি কলেজে ওদের কাছে কেন মার খাচ্ছিলে? আমি নীল, কলেজে নতুন এসেছি, আর আমার কোনো দোষ ছিল না। আমি কলেজের ভিতরে প্রবেশ করেছিলাম, তখনই ওই মেয়েটা আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়, আর আমার নামে দোষ দিয়ে আমাকে মার খাওয়ায়। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তবে তুমি ওদের সাথে কোনো প্রকার কথা বলবে না। ওরা এমনিতেও ভালো নয়। ওরা হলো বড় লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। তা তোমার বাসা কোথায়? আমার বাসা রাজেন্দ্রপুর, রংপুর জেলা। তুমি কি প্রথমবার এই ঢাকা শহরে এসেছো? হ্যাঁ আপু। আচ্ছা, বুঝতে পারছি। তা তুমি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। আরে, আমিও তো সেম ইয়ারে পড়ি। তা তুমি এখন কোথায় থাকো এখানে? এখানে একটা আঙ্কেলের বাসা আছে, তো সেখানে থাকি। ও, তাহলে তুমি কি এখনো আঙ্কেলের বাসায় যাবে? হ্যাঁ, আমি ওখানে চলে যাব। ঠিক আছে, চলো, আমি তোমাকে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। আর সেরকম তো বাসা নয়, এটা বস্তির মধ্যে বাসা, তো আপনি ওখানে গেলে আপনার তো প্রবলেম হবে, তাই না? না, আমার কোনো প্রবলেম হবে না। বস্তির মধ্যে থাকো বলে কি তোমরা কি মানুষ নয়? আমিও যাব তোমার সাথে। আপনি যাবেন? আপনি তো মনে হয় অনেক বড় লোক, তো বস্তিতে গেলে তো প্রবলেম হবেই। হ্যাঁ, বড় লোক হলে কি আর বস্তিতে যাওয়া যায় না নাকি? তা না, তবে আপনি যেতে পারলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো, আমি ডাক্তারের সাথে পারমিশন নিয়ে আসি। এই বলে পরি নীলের কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কেবিনে এসে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, আমি কি নীলকে এখান থেকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু রেস্ট নিতে বলবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। ওকে। তারপর পরি ডাক্তারের রুম থেকে বের হয়ে নীলের কেবিনে চলে এলো। তারপর নীলকে বেড থেকে নামিয়ে তার কাঁধের ওপর ভর দিয়ে নিয়ে চলে গেল। গাড়ির কাছে এসে নীলকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করতে লাগলো পরি।
নীল একটু আধটু রাস্তা দেখিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে একটা বস্তির সামনে এসে গাড়িটি থামলো। তখনই নীল বলে উঠল, আপনি এখানে থাকবেন নাকি? আমার সাথে ভিতরে যাবেন আমার বাসায়? হ্যাঁ যাবো তো, গেলে সমস্যা কি শুনি? কোনো কিছু না, সমস্যা আবার কি হবে আমার? তাহলে চলেন। তারপর গলির ভেতর দিয়ে আসতে লাগলো। পরি আস্তে আস্তে প্রায় নাক ছিটকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নীলের বাসার সামনে চলে এলো। বাসাটা দেখতে একদম কুঁড়ে ঘরের মতন। বস্তির বাসা, এর থেকে আর কি ভালো হবে? নীল দরজা খুলে ভেতরে কি যেন করলো। তারপর পরীকে ভেতরে ঢুকতে বলল। পরি এর ভেতরে ঢুকে তক্তার ওপর বসলো। নীল একটা গ্লাসে করে পানি নিয়ে এসে বলে উঠল, এই নিন, গরিবের ঘরে তো কিছুই নেই, তা না হয় এইটুকু পানিয়েই একটু খান। আরে তুমি বারে বারে নিজের পজিশন কিসের জন্য নিজেই নামাও শুনি? তোমরা কি গরিব বলে মানুষ নও? আর তাছাড়াও আমি তোমার বন্ধু, তাই তুমি আমাকে আপনি না করে তুমি ডাকবে। ঠিক আছে, আপনি যেটা বলবেন। আবার আপনি বলছো? তোমাকে তো বললাম আমাকে তুমি করে বলতে। আর একবার যদি না শোনো তাহলে তুমি কিন্তু আমার কাছে মার খাবে। ঠিক আছে, তুমি যেটা বলবে। হুম। এভাবে আরও কিছুক্ষণ পর পরি ওই বস্তি থেকে গাড়ি নিয়ে নিজের বাসায় চলে এলো। এদিকে পরি বাসায় প্রবেশ করতেই আশরাফ চৌধুরী বলে উঠলেন, কি রে মা, এত দেরি হলো কেন আসতে? আবু আর বলিও না, কলেজে আজ একটা নতুন ছেলে এসেছে, আর কিছু ছেলে মিলে ওই নতুন ছেলেটাকে মারছিল। তো আমি তাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গেছিলাম। তারপর তাকে ঠিক মতো ট্রিটমেন্ট করিয়ে বাসায় দিয়ে আসলাম। এই না হলে আমার মেয়ে? তো ছেলেটার নাম কি আর বাসা কোথায়? আবু, ছেলেটার নাম নীল, আর বাসা ও তো একটা বস্তিতে থাকে। তো ঠিকই করেছিস, হয়তো অনেক গরিব। তবে আবু, আমার না ছেলেটাকে অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। দেখ মা, তোকে আমি কোনো কিছু মানা করব না, তবে যেটা করিস না কেন একটু ভেবে চিন্তে করিস। ঠিক আছে আবু। এই বলে পরি তার নিজের রুমে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন যে পরি তার বাবার সাথে এরকম করে কিসের জন্য কথা বলছে। তাহলে বলি, পরি যখন জন্মগ্রহণ করে তখনই তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তারপর থেকে তিনি আর বিয়ে করেনি তার মেয়ের জন্য। যদি সৎ মায়ের অত্যাচারে মেয়েটি ভালোবাসার অভাবে কষ্ট পায়, সেজন্যই তো তার মেয়ের প্রতিটি কথায় মত দেয়। তবে আশরাফ চৌধুরী মনে করেন ফ্রেন্ডের মতো মেয়ের সাথে মিশলে তাহলে তো সব কিছু জানা যাবে, তখন আর কিছু প্রবলেম হবে না। তার জন্যই ফ্রেন্ডের মতো তার মেয়ের সাথে আচরণ করে, যেন তার মেয়ে কোনো কষ্ট না পায়। চলেন, এদিকে তো অনেকক্ষণ আছি, একটু অন্য কিছু থেকে ঘুরে আসি। অন্যদিকে স্যার, এই মিশনে আমাদের ক্যাপ্টেনকে ডাকতে হবে। কিন্তু সিয়াম, তোমাদের ক্যাপ্টেনটা আবার কে? এই কথা বলছিল তখনই পাশ থেকে একজন বলে ওঠে, স্যার, ওদের ক্যাপ্টেনকে আমি চিনি না, তবে আমি একজনকে সাজেস্ট করতে পারি। সে আজ পর্যন্ত কোনো মিশন ফেল করেনি। আজ পর্যন্ত তার লাইফ রেকর্ড দেখলে আপনিও শক খাবেন। সে কে? সে আর কেউ নয় স্যার, আমি যার জন্য বলছি তিনি হলো সে আমাদের দেশের গর্ব, ব্ল্যাক প্যারা কমান্ডো। বর্তমানে দেশের সুরক্ষায় একজন সিক্রেট আর্মি অফিসার হিসেবে নিয়োগ হয়েছে। তবে তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সে সবসময় আড়াল হয়ে থাকে। আরে তোমরা এভাবে ছন্দ না সাজিয়ে বলতেই তো পারো তার নাম কি। সেটা নয় স্যার, আমি বলছি সে আর কেউ নয়, AM, যাকে সবাই অদৃশ্য মানব বলে চিনে, এবং তাকে আর্মি অফিসাররাও বলে অদৃশ্য অফিসার। তবে তাকে আমরা কোথায় খুঁজে পাবো, আর তাকে সব জানাবো আবার কি করে? তোমরা কেউ কি তার কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস জানো? স্যার, এটা আমরা কেউ জানে না। তবে স্যার, আপনি বললে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, তুমি তাহলে দেখো, সে যদি আসে তাহলে তো ভালোই হয়। হয়তো আপনারা ভাবছেন যে কী সব কথা হচ্ছিল, তাই বলি, এটা ছিল একটা দেশের আর্মি ক্যাম্পের কথাবার্তা। তাদের মধ্যে থাকা সিয়াম চলে গেল তার কেবিনে এবং কোথায় যেন কল করলো। ওপাশ থেকে কল রিসিভ করতেই সিয়াম বলে উঠল, দোস্ত, তোকে আবার মিশনারে নামতে হবে রে। আবার এসেছে নতুন নতুন লোকগুলো। মনে হয় না তোর সামনে কেউ টিকবে। আজ পর্যন্ত তো
কেউ তো টিকতে পারল না। ওকে, তাহলে আমি সব কিছুই তৈরি নিচ্ছি। তুই আমাকে সব কিছু ডিটেলস পাঠিয়ে দিস। ওকে, আমি সব কিছু রাত্রে মেল করে দেব। এই বলে কল কেটে দিয়ে সিয়াম সেনাপ্রধান জাকারিয়ার কাছে এলো আর বলে উঠল, স্যার, আপনার সব কিছু ডিটেলস এই পেন ড্রাইভের মধ্যে দিয়ে দেন। আমার ওর সাথে কথা হয়ে গেছে, ও সব কিছু ডিটেলস চেয়েছে, তার জন্য বলছি সব কিছু ডিটেলস দিয়ে দেন, ওকে আমি মেল করে দিয়ে দেব। মাথা খারাপ নাকি তোমার সিয়াম? আমাদের ব্যাচের ডিটেলস কাউকেই দিতে পারবো না। আর সে আর্মি হয়েছে তো কি হয়েছে? বলার মালিক বললাম, যদি না দেন তো কিছু করার নেই, সে নিজেই নিয়ে নেবে। মগের মুল্লুক নাকি? সে নিজে কি করে নিবে শুনি? এই কথা বলছিল তখনই বাসা থেকে আবার খালিদ বলে উঠল, স্যার, সিয়াম যেটা বলছে সেটা করেন, নয়তো আপনার কাছে যত ডাটা আছে সব কিছুই নিয়ে নেবে। আমিও কিছুই দেব না। তার যদি ততই ক্ষমতা থাকে তাহলে সে নিয়ে দেখাক। ঠিক আছে স্যার, তাহলে চলি, আল্লাহ হাফেজ। এই বলেই সিয়াম ও খালেদ সাহেব সেনাপ্রধানের রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতে হতে খালেদ সাহেব বলে উঠল, আচ্ছা সিয়াম, ওটা কি তোমার বন্ধু হয়? কেন স্যার, হঠাৎ এরকম কথা? না, তুমি বললে সেরকম চিনো না, তো তার সাথে যোগাযোগ করলে কেমন করে? আন্দাজে ঢিল মেরেছি, লেগে গেছে। ও, এই কথা বলতে বলতেই তাদের নিজেকে কেবিনে চলে এলো। অন্যদিকে কলেজের গেট দিয়ে প্রবেশ করলো নীল। কলেজের ভেতর প্রবেশ করতেই কলেজের ছেলেগুলোর মধ্যে থেকে ওয়ার্কের বন্ধু নাইম বলে উঠল, আরে অর্ক, দেখ দেখ, আমাদের কলেজে আবুল চলে এসেছে। নাইমের কথা শুনে অর্ক কলেজের দিকে তাকিয়ে দেখলো যে সত্যি আবুল এসেছে। এই দেখে অর্ক জোরে জোরে হাসতে হাসতে বলল, হা হা, চল তাহলে আমাদের আবুলকে দেখে আসি। এই বলে অর্ক তার বন্ধুদেরকে নিয়ে নীলের কাছে যেতে লাগলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আবুল আর কেউ নয়, নীলকেই বলেছে। কিরে আবুল, তুই এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলি? অর্কের কথা শুনে নাইম টিটকারি মেরে বলল, হার দেখতে হবে না, আবুল বলে কথা, সে তো তাড়াতাড়ি ঠিক হবেই। এই কথা বলে সবাই মিলে হাসতে লাগলো। তখনই অর্ক বলে উঠল, তাই মানলাম। আচ্ছা আবুল, তুই আমাদের জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। দেখেন ভাই, আমি সিগারেট খাই না, আর আমি এইসব আনতেও যাব না। কিরে, তুই এই কলেজের সবচেয়ে পাওয়ারফুল মানুষের সাথে এরকম করে কথা বলিস? তোর তো সাহস কম নয়। দেখেন ভাই, আমি যা খাই না তা আনতেও যাব না। নীলের মুখে এরকম কথা শুনে অর্ক রেগে গিয়ে বলে উঠল, এ নাইম, চল ওকে সিগারেট খাওয়া। ওকে বস, তুই যেটা বলবি সেটাই। তারপর নাইম নিজের পকেট থেকে সিগারেট বার করে নীলকে জোর জবরদস্তি করতে লাগলো, কিন্তু কোনো মতেই নীলের মুখে সিগারেট লাগাতে পারলো না। এদিকে অর্ক ও তার ছেলে পেলে মিলে নীলকে মারতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীলের দেহটা নিস্তেজ হয়ে পড়লো। তখনই নাইম বলে উঠল, অর্ক, আর ওকে মারিস না, এবার ও মরে যাবে। আরে মরবে না, আবুলরা এত সহজে মরে না। দোস্ত তুই দেখ, ও কিন্তু আর নড়াচড়া করছে না। আরে তুই একটা কাজ কর, তুই ওর মুখের ওপর পানি মার, উঠে যাবে। অর্কের কথা মতো নাইম নীলের মুখের ওপর পানি ছিটা মারল। কিছুক্ষণের মধ্যে নীল নড়াচড়া করলো। এদিকে অর্ক বলে উঠল, দেখলে নাইম, আমি কি বললাম, আবুলরা অত সহজে মরে না। এবার ওকে তোল। অর্কের কথা মতো তাদের সাথে থাকা কয়েকটি ছেলে মিলে নীলকে দাঁড় করালো। এবার আমি যেটা বলছি সেটা শোন, নয়তো এর থেকেও তোর খারাপ অবস্থা হবে। তুই গিয়ে এক্ষুনি আমাদের জন্য সিগারেট নিয়ে আসবি, নাহলে তোর খবর তো আছে। কিন্তু নীল ওখান থেকে এক পাও নড়ছে না। এই দেখে নাইম বলে উঠল, কিরে ভাই, কিরে ভাই যেটা বলো সেটা কি শুনতে পাসনি? না আবার মার খেতে চাস? নীল আর কিছু না বলে আস্তে আস্তে সামনের দিকে পা বাড়াতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর মাটির ওপর পড়ে গেল। এদিকে সবাই মিলে হাসতে লাগলো। কিরে আবুল, এত তাড়াতাড়ি হার মেনে গেলি? এই বলে সবাই মিলে কলেজের মাঠ থেকে চলে গেল। এটাকে কিছুক্ষণ পর কলেজের একটা প্রফেসর ওদের নিয়ে যাচ্ছিল এবং নীলকে পড়ে থাকতে দেখে তাকে টেনে তুলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে প্রবেশ করাতেই ডাক্তার নীলকে দেখে বলে ওঠে, আরে এটা তো কালকে এখানে এনেছিল, আজকেও কেউ মেরেছে নাকি?
তার মানে কালকেও এই ছেলেটিকে ওরা মেরেছিল? হ্যাঁ স্যার, কালকে ওই ছেলেটাকে আমাদের শহরের টপ বিজনেসম্যান আশরাফ চৌধুরীর মেয়ে পরি চৌধুরী ওকে হসপিটালে নিয়ে এসেছিল। আর আজকেও সেম কেস। ডাক্তার, আপনি ওর চিকিৎসা করেন। স্যার, আমি এক্ষুনি চিকিৎসা করার ব্যবস্থা করছি। তারপর ডাক্তার ওয়ার্ড বয়কে ডেকে স্ট্রেচারে করে নীলকে একটা কেবিনে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে প্রফেসরকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, এখন মোটামুটি ঠিক আছে, তবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওকে বলবেন যেন নিয়মিত খায়। ঠিক আছে ডাক্তার সাহেব। তারপর প্রফেসর গিয়ে ডাক্তারের লেখা ওষুধগুলো কিনে নিয়ে আসলো। তারপর নীলকে নিয়ে তার ঠিকানা জেনে বাসায় দিয়ে আসলো এবং বলে আসলো, দেখো, তুমি হয়তো এই কলেজের নতুন, তবে একটু বুঝে শুনে চলাফেরা করবে, আর ওদের সাথে কোনো রকম কথা বলা দরকার নেই। ওরা হলো এই শহরের বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। তুমি তাদের সাথে কথা বললে কিসের জন্য ঝামেলা করতে চাও? আর তুমি নিজের খেয়াল রাখবে। আমি চলি। এই বলে প্রফেসর চলে গেল। এদিকে সঙ্গে সঙ্গে নীল বেড থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে, অভিনয় না করলে এই দুনিয়াতে কেউ কারো নয়। অভিনয়ে বোঝা যায় কে কতটা আপন, কোথায় জন্ম কোথায় মৃত্যু। টাকার জন্যই তো রক্ত ছড়ায়, টাকার জন্যই তো শত্রু হয়। এই বলে নীল হেসে উঠল। আর সে তার দরজার পেছন থেকে একটা মোবাইল বের করে তাকে যেন কল দিল আর বলে উঠল, দোস্ত, আজকে রাতের মধ্যে আমার 10 জনকে চাই, আর সাথে তুইও চলে আসিস, সাথে আমার ফেভারিটটাও নিয়ে আসিস। ওকে দোস্ত, তুই একদম রিল্যাক্স থাক, আমি রাত 10টার আগেই চলে আসব। আচ্ছা, তোর জন্য একটা গিফট আছে, নিয়ে যাব নাকি? ঠিক আছে, নিয়ে আয়, সমস্যা নাই। আমার গিফট আশা করি আমার মতোই হবে। এই বলে নীল কল কেটে দিল। এভাবে দিনটা কেটে গেল। রাত বাজে 9:30। শহর নিঃশব্দ। আপনি না হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি কি নিস্তব্ধ হয়? আরে মামারা, সব জায়গায় তো আর সবসময় মানুষ জেগে থাকে না। তবে নিস্তব্ধ বলে ভুল হবে, এখনও কিছু কিছু মানুষ জাগ্রত রয়েছে। হয়তো তারাও কোনো ব্যস্তময় কাজে ব্যস্ত আছে। বেশ কিছুক্ষণ পর একটা বড় ট্রাক এসে রাস্তার ধারে থামলো এবং ট্রাক থেকে বেশ কয়েকজন লোক মেশিন গান হাতে নিয়ে নামলো এবং একজন সামনে থেকে একটা স্যুটকেস হাতে করে নেমে পড়ল। স্যুটকেস হাতে থাকা লোকটি কাকে যেন কল করলো এবং তাদের কাছে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে ট্রাকটার কাছে থামলো। এই নিয়ে দোস্ত তোর গিফট বক্স। সেটি গাড়ি থেকে নেমে বলে উঠল, গিফট বক্স তো নিবই, কিন্তু আমারও মনে হয় এটাতে আমার মনের মতো কোনো কিছু একটা থাকবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে। কিন্তু দোস্ত, তুই এটা কি করে জানলি যে এই জিনিসটা প্রধানমন্ত্রী দিয়েছে? আমাকে আবার কিছু জানতে হয় নাকি? সব কিছু আমার কাছে চলে আসে বলার জন্য। রে, কিন্তু তার বন্ধু দেখতে হবে তো। তা তো বটেই। চল তাহলে আমার র্যাপিং পেপারে মোড়ানো আমার স্যুটকেসটা ওপেন করা যাক। স্যুটকেসটা ওপেন করতেই ভেতরে একটা গোল্ডেন কালারের পিস্তল দেখতে পেল। পিস্তলটি দেখে ছেলেটি হাতে নিয়ে বলে উঠল, আরে, এটা তো আমার ফেভারিট। তাহলে তো প্রধানমন্ত্রী সাহেব আমার প্রতি একটু খেয়াল রেখেছে মনে হচ্ছে। তা তো রাখবেই, তুই যে তার জন্য সব কিছুই করিস। সম্পর্ক আছে বলে কথা, না করলে কি হবে বল? তা তো বটেই, তবে এত জলদি আমাদের আসতে বললি যে, তোর কি কাজ শেষ? আরে, এই অদৃশ্য মানুষ কি আর এমনি এমনি বলে? আচ্ছা, তুই যে আমার নামে মিথ্যা বললি, সেটা কেউ কি বুঝতে পেরেছে? না রে দোস্ত, আমি বলেছি ও একজন প্যারা কমান্ডো, বর্তমানে একজন সিক্রেট আর্মি অফিসার হিসেবে নিয়োগ হয়েছে। তাহলে তো ঠিকই আছে। তবে আমি তো এর থেকেও বেশি ভয়ঙ্কর, যার নাম শুনলে মাফিয়ারাও ভয় পায়। দোস্ত, এখন আমাদের কি করতে হবে সেটা তো বল। ভুলেই তো গিয়েছিলাম। তোর এখন ওই দূরে জঙ্গলটা দেখছিস না, ওর জঙ্গলের ভিতরে যাবি। আরে, এ রাত্রেবেলা আবার জঙ্গলের ভিতরে যে কি করব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো জানিস আমার মাথাটা এমনিতেই খারাপ। আরে, এই জঙ্গলে হয়তো কিছু আছে। ঠিক আছে দোস্ত, তুই যা বলবি। তোর কথা না শোনা ছাড়া তো উপায় নাই রে ভাই। এই সবাই চল। এই বলে সিয়াম তার সাথে থাকা লোকগুলোকে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াতে লাগলো। আর এদিকে ছেলেটি তার বাইকটা নিয়ে যেতে লাগলো। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো নীল।
নীল তার বাইকটা নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করে নীল দেখলো যে তার সাথীরা চলে এসেছে। নীলকে দেখে সিয়াম বলে উঠল, কিরে দোস্ত, তুই কখন এলি? এই তো বেশ কিছুক্ষণ আসা হয়ে গেল। তোরা যখন এসে গেছিস তাহলে আর কি, কাজ শুরু করা যাক। হুম। সিয়াম, তুই 7 থেকে 8 জনকে নিয়ে ওই দিকটা ঘিরে ফেল, আর বাকিরা আমার সাথে আসো। নীলের কথা মতো তাই করলো। সিয়াম 7 জনকে নিয়ে একটা গোডাউনের পেছন দিকটায় ঘিরে ফেললো, আর নীল বাকি 3 জনকে নিয়ে গোডাউনের সামনের দিক দিয়ে প্রবেশ করলে ভেতরে প্রবেশ করার পথে যাকে পাচ্ছে গুলি করে মেরে ফেলছে। তবে গুলির শব্দ হচ্ছে না তা না, গুলির শব্দ হচ্ছে কিন্তু অল্প, কেননা পিস্তলে সাইলেন্সার লাগানো আছে। একে একে সবাইকে মেরে ফেললো, তারপর একদম গোডাউনের ভেতরে চলে এলো। গোডাউনের ভেতরে প্রবেশ করতেই গোডাউনের ভেতরে থাকা লোকগুলো তাদেরকে ঘিরে বন্দুক তাক করে রইল। তখনই গোডাউনের একটা কেবিন থেকে 2 জন বের হয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজন হাসতে হাসতে বলতে শুরু করলো, কী রে, তোরা আবার কোথা থেকে এলি? শুধু শুধু এখানে মরতে এলি? আচ্ছা, আরেকটা কথা বল, তোদেরকে কে এখানে পাঠিয়েছে? মরতে নয়, মারতে এসেছি। আর আমাদেরকে আবার কে পাঠাবে শুনি? আরে আমি তো নিজেই এসেছি। তা তুই কে বে? মনে হয় তো এই শহরে এমপি। সব বালের এমপি। তোদের মতো এমপি থাকলে এলাকাগুলো অটোমেটিক ধ্বংসের পথে যাবে। আরে আর একটা কথা, তোকে এমপি কে বানাইছি? কোন বাল তোরা এমপি বানাইছি? হ্যাঁ, এদিকে তো নীলের কথা শুনে এমপি ও তার সাথে থাকা এই এলাকার মেয়র পুরো রাগে ফুলছে। এই দেখে নীল বলে উঠল, কি বে, তোদের আবার রাগ হয় নাকি? রাগ দেখিয়ে কোনো লাভ নাই বে। তোদের যা মনে হয় তাই কর, তবে আইনের বাইরে গেলে বা অবৈধ কোনো কাজ করলে আমার হাত থেকে তোদের নিস্তার পাওয়া মুশকিল। এই কথা শুনে এমপি আর কিছু না বলে বলে উঠল, সবাই মিলে ওকে ফায়ার করো। শালাকে এমন করে মারবো যেন বাপের নামও ভুলে যায়। আরে ধুর বাল, বাপের নাম তো বলবে দূরের কথা, নিজে বেঁচে থাকলে তো বলবে। শালাকে এমন করে মারবে যেন ওর অবস্থা দেখে জীবনে এই পথে আর কেউ পা নাড়া বাড়ায়। এমপির বলতে দেরি, কিন্তু তার লোকগুলো ফায়ার করতে দেরি করেনি। এদিকে এমপির লোকগুলো ফায়ার করা শুরু করতেই তার আগে নীলের সাথে থাকা আর্মিগুলো ফায়ার করতে লাগলো, এবং বাইরে থেকে সিয়ামরা ভেতরে প্রবেশ করলো এবং তারাও ফায়ার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই এমপি ও মেয়রের এর লোকগুলোর নিহত দেহ মেঝেতে পড়ে আছে। এ দেখে এমপি ও মেয়রের তো অবস্থা পুরোই খুবই খারাপ। তখনই এমপি বলে উঠল, তুই কে বে যে তুই আমাদের লোককে মারলি? তখনই সিয়াম বলে উঠল, আরে এটা হলো আমাদের অদৃশ্য মানব ভাই। এই কথা শুনে এমপি ও মেয়র কিছুটা কাঁচুমাচু হলো, কিন্তু তখনই নীল এর কথা শুনে বলে উঠল, ওই তোরা তো এখনও কথা বললি সেট। আরে ভাই, একটু ভালো করে ইন্ট্রোডাকশন দে যাতে মানুষ ভয় খায়। এটা আমাদের অদৃশ্য মানব ভাই। এমন করে কি বললে হবে? নিজের আওয়াজ দিয়ে কিছুটা হলেও গম্ভীর কর। একটা মোটিভেশনালের কথা মতো বল, তবেই তো হবে। এমন করে বললে কিন্তু চলবে না। এ মার্কেটে আমার নামটাই ডুবিয়ে দেবে তুমি। এমন করে বলবে, আরে তোদের সামনে এসেছে যাকে দেখলে মানুষ থরথর করে কাঁপে, কিন্তু যে দেখে সে আর বাঁচে থাকে না, তার নাম শুনলেই মাফিয়া ওয়ার্ল্ড কাঁপে। আরে এটাই হচ্ছে সেই অদৃশ্য ভাই, অদৃশ্য মানব ভাই, যার শর্ট ফর্ম MA। এমন করে বলবি। এদিকে তো এরকম কথা শুনে এমপি ও মেয়রের প্যান্টে ছেড়ে দেওয়া অবস্থা। নীলকে আর কিছু বলতে না দিয়ে এমপি ও মেয়র নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং এমপি বলে উঠল, ভাই আমাদের মাফ করে দেন, আমরা আর কোনো সময় এমনরকম কাজ করব না। প্লিজ ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কি জানতে চান বলেন, আমি সব কিছু বলছি। দেখলি তো, এরকম করে ইন্ট্রোডাকশন দিলে আর কোনো কিছুই বলা লাগে না। তার জন্য এবার থেকে তোরা এরকম করেই ইন্ট্রোডাকশন দিবি, বুঝলি? বল। তাহলে বল তো, এই যে কলেজে তো ড্রাগস, গাঁজা, হিরোইন আরও অন্যান্য কিছু অনেক কিছুতে বিক্রি করিস, তো এগুলো কোথা থেকে আসে শুনি? আর এর মেন মাথা কে বল তো একটু? এগুলো আসে বাইরের দেশ থেকে, আর এদের বস আমি। তোর বলতে পারবো না স্যার, তার নাম যদি বলে তাহলে সে আমাকে মেরে ফেলবে আর আমার ফ্যামিলিকেও মেরে ফেলবে। এই কথা শুনে নীল আর কিছু না বলে একটু শান্ত হয়ে গেল আর বলে উঠল, ঠিক আছে, তোদেরকে আমি মাফ করে দিলাম, আর কিছু বলতে হবে না।
এটা বলে নীল পেছনের দিকে ঘুরে তার কোমর থেকে গোল্ডেন কালারের গানটা বের করে গানের হাতল দিয়ে এমপির মুখে এক ঘুষি মারল। সঙ্গে সঙ্গে এমপির মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো এবং কি সাথে থাকা আর্মিদের ডান্ডাগুলো নিয়ে উড়াধুরা মারতে লাগলো এমপিকে। কিছুক্ষণের মধ্যে এমপির অবস্থা নাজেহাল, না মরে বেঁচে আছে আর কি। এদিকে এমপির এরকম অবস্থা দেখে মেয়র বলে উঠল, স্যার স্যার আমি বলছি স্যার, আপনি আর ওকে মারেন না, আমি সব কিছু বলছি। বলে ফেল, আর লেট করিস না। যত লেট করবি তোর বন্ধু মানে তোর পার্টনার, যাকে বলা হয় এক কথায় গলায় গলায় ভাব, সে কিন্তু মার খেতেই থাকবে যতক্ষণ তুই না বলবি। হ্যাঁ স্যার বলছি। স্যার, আমাদের মেয়রের মাথা হলো এই শহরের বিজনেসম্যান রাঙা, যার মাফিয়া দল আছে, এবং কি তাকে মাফিয়া ওয়ার্ল্ডে দি ডেভিল বলে সবাই চিনে। সেটা তুই ঠিক বলেছিস। আর দি ডেভিল, তুই আমাকে হাসালি রে, তুই হাসালি। আরে সে কোথাকার কে রে? সে যদি আমার নাম শুনে না, তার প্যান্ট পরা গিলা হয়ে যাবে। আরে তাকে তো একবার আমি অনেক মাপ চাওয়ার পরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আর ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, আমাদেরকে তো ছেড়ে দিন স্যার। আরে বাংলা কথা বুঝিস না নাকি? প্রথম এটা বলেছি আমি কাউকে ছাড় দিই না। আর যদি বলি সে রাঙ্গার কথা, তাহলে শোন, যখন আমাকে মেরে ফেলতে যাব আর তখনই আমার উপরে থাকা অফিসারও ও অনেক লোক বলা বলি করছিল বলে আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু আর তো নয় রে ভাই, এবার তোকে মরতেই হবে। আর তোর আর বেঁচে থেকেই বা কী করবি? হ্যাঁ, তোরা তো এক একটা দেশের জঙ্গল, তোদেরকে মারলে দেশ থেকে আগাছা উপড়ে ফেলা হবে। গুড বাই এমপি অ্যান্ড মেয়র। এই বলে নীল তার হাতে থাকা গোল্ডেন পিস্তলটা দিয়ে মেয়র ও এমপির কপালে গুলি করে দিল। সঙ্গে সঙ্গে দুজনে মারা গেল। গৌরানের ভেতর পড়ে আছে শুধু নিথর দেহ, মনে হচ্ছে যেন রক্তের বন্যা বয়ে গেছে। গৌরান থেকে সবাই বের হচ্ছে, তখনই একটা আর্মি সিয়ামকে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা স্যার, আপনার বন্ধু মানে আমাদের বস, উনি কি মাফিয়া ছিলেন নাকি? এই কথা শুনে সিয়াম জোরে জোরে হাসতে লাগলো আর হাসতে হাসতে বলল, আরে না না, ও এরকমই, ওর মাফিয়া কেন হতে যাবে রে ভাই? কিন্তু ও কোনো রকস্টার বা মনস্টার থেকেও কোনো কিছুতেই কম নয়। এই কথা শুনে আর্মি লোকটি ঢোক গিলল। কি রে সিয়াম, ও কি এমন কথা বললো যে তুই এমন করে হাসিস? আরে তেমন কিছু না, শুধু জিজ্ঞেস করেছিল যে তুই আগে মাফিয়া ছিলিস কিনা। এই কথা শুনে নীলও হেসে দিল। বেশ কিছুক্ষণ আসার পর তারা জঙ্গলের বাইরে বের হবে এবং কিছু দূর যাওয়ার পর দেখতে পেল সেটা এবং দাঁড়িয়ে আছে জঙ্গলে এবং দাঁড়িয়ে আছে সেখানে নীল। হ্যাঁ, নীল তার বাইকে করে অনেক আগেই চলে এসেছে। তোরা কোনো একটা হোটেল ভাড়া করে কিছুদিন থেকে যা, আর আমি তো আছি, কোনো প্রবলেম হলে জানাবি। জো হুকুম মেরা দোস্ত। ওকে, তাহলে তোরা সবাই ভালোভাবে যাস, আর কেউ যেন জানতে না পারে কোনো কিছু। তাহলে আমি আসি। এই বলে নীল তার বাইকটাকে নিয়ে এক টান দিল। কিছুক্ষণের মধ্যেই তার বস্তির সামনে এসে পড়ল এবং গাড়িটিকে নিয়ে বাসার ভেতরে ঢুকে গেল। আপনারা হয়তো ভাবছেন বস্তিতে তো অনেক লোক থাকে, কিন্তু কেউ কোনো কিছু টের পেল না কেন? তাহলে বলি, নীলের বাইকে কিছু ফিচার্স আছে, যে কারণে তার বাইকে কোনো আওয়াজ নেই। এবং বাইকটিকে নিয়ে ভেতরে প্রবেশ করে একটা দেওয়ালকে সরিয়ে বাইকটিকে সেখানে রেখে দিয়ে আবার দেওয়ালটিকে আগের মতো করে দিল এবং তার বেডের নিচে থেকে একটা ল্যাপটপ বের করে কিছু কাজ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে পড়ি এসে জানতে পারলো যে কালকে অর্করা নীলকে মেরেছে। এই শুনে তো পড়ি রেগে গিয়ে অর্কদের কাছে গিয়ে অর্কের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। তখনই নীল কোথা থেকে এসে পরীকে টেনে নিয়ে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর তারা কলেজের সাইডে থাকা নদীর পাড়ে এসে দাঁড়ালো। তখনই পরীর হাত ছাড়িয়ে বলে উঠল, তুমি আমাকে কিসের জন্য ওদের কাছ থেকে এখানে নিয়ে আসলে? আর তোমাকে না বলেছি তুমি ওদের সাথে প্রতিবাদ করবে? কিন্তু কাল তোমাকে ওরা আবার মেরেছে, তাও তুমি কিছু বললেনি কেন? আর আমি একদিন আসিনি বলে তুমি ওদের কাছ থেকে মার খেয়ে নিয়েছো। আচ্ছা, মানলাম তুমি ওদের সাথে মারপিটে পারবে না, কিন্তু কিছু তো একটু বলতে পারো। আমাকে নাকি আবার বলে মারপিট পারে না? হায় আল্লাহ গো! আরে না না, ওসব বাদ দাও তো, যা হয়ে গেছে বাদ দাও। আমি আর ওদের সামনে যাব না, আর তাহলে ওরা আমাকে কিছু বলতে পারবে না। এখন চলো ক্লাসে যাই। না,
আজকে আমি ক্লাস করব না। আজকে আমরা দুজন এই নদীর পাড়ে বসে বসে গল্প করব। কিন্তু ক্লাসের কি হবে তাহলে? এত যদি তোমার ক্লাস ক্লাস মনে হয় তাহলে যাও তুমি ক্লাসে, আমি ক্লাস করব না। আর আমাকে কিছু বলতেও আসবে না, এই বলে দিলাম। ওকে ঠিক আছে, ক্লাস করতে যাব না, আর তোমার সাথে বসে বসে এখানে গল্প করব। এবার ঠিক আছে তো? এখানে বসো। নীল পরীর থেকে কিছুটা দূরে বসলো এবং দুজনে মিলে বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলো। হঠাৎ করে বলে উঠল, আচ্ছা আমি কি কোনো ভূত? কই না তো। তাহলে এত দূরে কেন বসেছ? মনে হচ্ছে যেন আমি তোমার জম। কিন্তু তোমার কাছাকাছি বসাটা ঠিক হবে না, তার জন্য দূরে বসেছি। তুমি কাছে আসবে নাকি বলো, না আমি যাব? আর আমি যদি যাই তোমার খবর আছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর কিছুটা নীল সরে গিয়ে পরীর কাছে বসলো। এক পর্যায়ে পরী নীলকে বলে উঠল, আচ্ছা তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? হ্যাঁ বসেছি তো, আমার আব্বু আম্মু আমার বোনকে। আরে বধু, আমি ওরকম কোনো কিছু বলিনি। আমি বলছি যে তুমি কি কোনো মেয়ের সাথে রিলেশন করেছো? না। তাহলে তো ভালোই। কেন? ও সব ছাড়ো। আচ্ছা বলো তো, আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, বন্ধু হিসাবে তো ভালোই লাগে। এই কথা শুনে পরী রাগে কটমট করছে এবং রাগী কণ্ঠে বলল, কি রে, আমাকে তোর বন্ধু হিসেবে ভালো লাগে না তাই না? আর কোনো কিছু হিসেবে ভালো লাগে না? আমি তোর বউ হতে চাই। আমি তোর ওই ছোট মনের ঘরে বাসিন্দা হতে চাই। আমি তোর পাগলি হতে চাই, আরও কিছু। আর তুই বলছিস আমাকে তোর বন্ধু হিসেবে ভালো লাগে? এই বলে পরী নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নীল ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু তার চেষ্টা বিফলে গেল। প্রায় 10 মিনিট পর পরী নীলকে ছেড়ে দিল এবং এদিকে নীল ছাড়া পেয়ে বলে উঠল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কী সব করছো জানো? তোমার সাথে আমার যায় না। তুমি কোথায় বড়লোক বাবার মেয়ে, আর আমি গরিব বাবার সন্তান। তোমার সাথে এটা আমার কোনোদিনও হতে পারে না। দেখো, আমিও সব বুঝি না। তুমি যদি আমার না হও তাহলে আমার মরা মুখ দেখবে। আর তুমি শুধু আমার, আর কারণ না, বুঝলে? এরকম কথা শুনে নীলের একটু ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর নীল বলে উঠল, সত্যি বলতে আমিও তোমাকে প্রথম দিনেই ভালোবেসে ফেলেছি। নীলকে আর কিছু বলতে দিল না। তার আগেই পরী আবারও নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিন্তু এবার আর কেউ কাউকে ছাড়ানোর চেষ্টা করেনি। তারা নিজেদেরকে নিজেদের মধ্যে উজাড় করে দিচ্ছে। প্রায় 15 মিনিট পর তারা দুজন দুজনকে ছাড়লো এবং তারা দুজন দুজনকে জড়িয়ে ধরলো এবং পরী বলতে লাগলো, আচ্ছা আমার জান, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগলি, আমি কোনো সময়ই তোমাকে ছেড়ে যাব না। তবে তুমি আমাকে ছেড়ে যাবে কি না সেটা তোমার বিষয়। তবে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। রে আমার জান, তোমায় কখনো ছেড়ে আমি যাব না, সে তুমি যতই গরিব বা বড় লোক হও না কেন। এভাবেই তারা কথা বলছিল আর পরী নীলের কাঁধের ওপর মাথা দিয়ে নদীর ঢেউ দেখছিল। তখনই পরী বলে উঠল, ওই চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ওই জান, চলো না। ঠিক আছে চলো। তার আগে একটা কথা। কি? নীলকে আর কিছু বলতে দিল না, কেননা তার বলার আগেই পরী তার ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এবার চলো। আচ্ছা, আমি বুঝি না কত মিষ্টি খাওয়ার কিসের। বারে, আমার জামাইয়ের মিষ্টি আমি খাবো না তো কে খাবে শুনি? তাই বলে এরকম ভাবে? তারপর দুজন কলেজ থেকে বের হয়ে রিক্সা করে একটা পার্কের সামনে এসে থামলো এবং ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ ঘোরাঘুরির পর কয়েকটা বকাটে ছেলে আছে পরীকে ইফটিজিং করতে লাগলো। এদিকে তো নীল তখন পরীর জন্য আইসক্রিম আনতে গেছে। এদিকে নীল কিছুক্ষণ পর এসে দেখলো যে কয়েকটা বকাটে ছেলে তার পরীকে জ্বালাচ্ছে। এই দেখে সে চুপচাপ এসে আইসক্রিমটা পরীর হাতে দিল এবং সবাইকে একে একে মারতে লাগলো। এদিকে পার্কে যত লোক ছিল সব ওখানে হাজির হয়েছে এবং ভিড়ের মধ্যে থেকে কয়েকজন এসে নিজের সাথে সাথে সেই বকাটে ছেলেগুলোকেও মারতে লাগলো। বেশ কিছুক্ষণ মারার পর কয়েকটা পুলিশ এসে বকাটে ছেলেগুলোকে গাড়ি করে তুলে নিয়ে গেল।
আর নীলের সাথে যারা বকাটে ছেলেগুলোকে তখন পেটাচ্ছিল তারা আর কেউ নয়, তারা হলো সিয়াম আর তার সাথে থাকা কিছু আর্মি। এবং সবাই চলে যাওয়ার পর পরি দৌড়ে এসে নীলকে সবার সামনে জড়িয়ে ধরল আর কান্না করে দিল। নীল এই দেখে বলে উঠল, আরে আমার কিছুই হয়নি তো, আর তুমি এভাবে কান্না করছো কেন? আরে কিছু হয়নি, ভালো, কিন্তু যদি তোমার কিছু হয় যে, তাহলে আমি কি করতাম? এবার তো চুপ করবে? পার্কের সব লোকগুলো কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে, একটু তো লক্ষ্য করবে। আর এভাবে জড়িয়ে থেকো না, বুঝছো? পরে না হয় জড়িয়ে ধরিও, সমস্যা নেই। ঠিক আছে। এই বলে পরি নীলকে ছেড়ে দিল। দেখে নীল সিয়ামকে দেখে বুঝতে পারলো যে তার কেচ্ছা শেষ, সে আর তাকে রাগিয়ে তুলবে না। এদিকে তখনই পরি এসে সিয়ামকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ ভাই আপনাদের। আরে থ্যাংক ইউ কিসের জন্য? এটা তো একটা মানুষের কর্তব্য, তাই না? এই কথা বলছিল তখনই নীল সিয়ামকে ইশারা করলো। ইশারা করতে সিয়াম আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে পরি নীলকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত সুন্দর ফাইট করো আর কলেজে ওদের কাছে ওই রকমভাবে মার খাও কেন? কই আমি ফাইট করতে পারি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে সেটা আমি সহ্য করতে পারবো না। অনেক হয়েছে, এবার চলো। এই বলে পরি আর নীল পার্ক থেকে বের হয়ে গেল। বাইরে আসতেই পরি বলল, এই চলো না, ফুচকা খাবো। ঠিক আছে চলো, কিন্তু আমি ফুচকা খাই না, প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, তোমাকে খেতে হবে না, আমি খাবো। তারপর তারা রোড পার হয়ে অন্যদিকে আসলো। মামা, এক প্লেট চাল করে ফুচকা দেন তো। কিছুক্ষণ পরে ফুচকাওয়ালা ফুচকা দিল পরীকে। পরি নীলকে দিতে গেল, কিন্তু নীল তো ফুচকা খায় না। তারপরেও জোর জবরদস্তি করে একটা ফুচকা দিল, আর এইদিকে পরি ফুচকা খেতে লাগলো। এদিকে নীল ঝালে চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর পুরো মুখ লাল হয়ে গেছে, আর পানি পানি বলে চিল্লাচ্ছে। এই মামা, পানি দেন। আপা পানি তো নাই। তাহলে এখন আমি পানি কোথায় পাবো? দেখেন আপা, আশেপাশে তো দোকানও নেই পানির। এই কথা শুনে পরি আর কোনো কিছু না ভেবে নীলকে টেনে নিয়ে গেল একা গাছের নিচে এবং নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট পর ছাড়লো এবং বলে উঠল, এবার ঝাল কমেছে তো? আর একটু হলে ভালো হতো, এখন একটু ঝাল লাগছে। একবারে এত মিষ্টি খেতে নেই, পেট খারাপ করবে তো। না, এই মিষ্টি খেলে পেট খারাপ করবে না। তবে রে। এই বলেই পরি আবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে তো সবাই ওদের কাণ্ড দেখে অবাক। প্রায় 15 মিনিট পর একে অপরকে ছাড়লো এবং আশেপাশে তাকিয়ে দেখে যে আশেপাশের লোকগুলো তাদের দিকে তাকিয়ে আছে। তারা তো লজ্জায় শেষ। তারপরে ফুচকাওয়ালা বিল দিয়ে কোনো রকম সেখান থেকে চলে গেল। ওই তুমি কি আমার সাথে ওই বস্তিতে যাবে নাকি? কেন, গেলে কি সমস্যা? আর ওখানে আমার হবু স্বামী আছে, তো যেতেই পারি। তোমাকে তো কোনো কিছু বলার না। কেন? আমি যেটাই বলি সেটারই কোনো না কোনো ঠিক উত্তর দিয়ে দাও। উত্তর না দিলে কি হয় গো? তাই না কি গো? এভাবে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর তারা বস্তির মধ্যে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ থাকার পর পরি বলল, আমি তাহলে আসি, কাল কলেজে দেখা হবে। ঠিক আছে। পরি আর কিছু না বলে বস্তির বাইরে থাকা তার গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। এদিকে দরজা লাগাতেই ভেতর থেকে বেরিয়ে এলো সিয়াম। দোস্ত, ভাবি কিন্তু হেব্বি কিউট, কি করে পাইলি রে মামা? দূর, আমি তো কিছুই করিনি, সে নিজেই আমাকে ভালোবেসেছে। তবে তোর ভাবির মনটা অনেক ভালো রে। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, এই শহরের টপ বিজনেসম্যানের মেয়ে হয়েও তোর মতো একজন ফকিন্নি মার্কা ছেলেকে ভালোবেসেছে। এই বলে সিয়াম হাসতে লাগলো। আব্বে হালা, চুপ করবি? হাসি পায় না তোকে আমি ফকিন্নি বলছি? আচ্ছা, তুই কোন দিক দিয়ে ফকির লাগিস ভাই? ফকির যদি না হতাম তাহলে কি আর এই বস্তিতে থাকতাম? রে দোস্ত। হাসছিস কেন বে? ভাই তোর যা মন তাই বল, আমি গেলাম। এই বলে সিয়ামও বেরিয়ে পড়লো তারা যেখানে আছে সেই হোটেলের উদ্দেশ্যে। রাত বাজে 11:30। কলেজের মাঠে বড় বড় দুটো ট্রাক ঢুকলো। এদিকে কলেজের প্রিন্সিপালের রুমে থেকে কিছু মেয়েকে বের করে আনলো। স্যার, এখনো তো 10 জন আছে, আর বলছিল 20 জন লাগবে। আরে আপাতত এদেরকে নিয়ে যেতে হবে,
এখন সবাই চালাক হয়ে গেছে, বুঝলা কিরণ? সেই জন্যই তো সব কিছু খুব সাবধানে করতে হচ্ছে। তখনই গাড়ি থেকে একজন নেমে এলো আর বলে উঠল, প্রিন্সিপাল স্যার, আমাদের বস বলেছে 20 জনকে নিয়ে যেতে। তুমি তোমার বসকে কল করো, আমি কথা বলে নিচ্ছি। লোকটি প্রিন্সিপালের কথা মতো তাদের বসকে কল দিল। কল রিসিভ করতেই প্রিন্সিপাল বলল, বস, আপাতত 10 জনকে নিয়ে একটু ম্যানেজ করে নিন না। এখন সবাই চালাক হয়ে গেছে, কেউ আর আগের মতো আসতে চায় না। শোন, ওই 10 জনকে পাঠিয়ে দে। আর এত সাবধানে থাকিস, শহরে নাকি কিছু আর্মি ঢুকেছে। কিন্তু বস, তেমন তো কিছু প্রবলেম হয়নি। প্রবলেম হয়নি মানে? ওরা নিশ্চয়ই এমপি মেয়রকে মেরে ফেলেছে। কাল রাত থেকে ওদের কোনো খোঁজখবর পাচ্ছিলাম না আমি, তাই একটু খোঁজ নিয়ে দেখতো ওরা কোথায় আছে, না সত্যি সত্যি ওদেরকে মেরে ফেলেছে। ওকে বস, আমি কিছু লোককে ওদের গোডাউনে পাঠিয়ে দিয়ে দেখছি। আর একটা কথা ভালো করে মনে রাখিস, তোর যদি জান চলে যায় তাও আমার নাম যেন বলা না হয়। নাম বললে তোর পুরো পরিবারকে শেষ করে দিব। না বস, আমি জীবনে কোনো সময়ই আপনার নাম মুখে আনবো না, আর যদি জানও চলে যায় তাও আনবো না। আর একটা কথা, কাল রাত্রে দুটো ট্র্যাকে ড্রাগস ও বাদবাকি সব কিছু নিয়ে যাবে, এবং কি ওর সাথে কিছু লোকও থাকবে, আর তোদের জন্য টাকাও। আর দরকার পড়লে আরও লোক বাড়িয়ে দে। ঠিক আছে বস। ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। এদিকে প্রিন্সিপাল দেখলো যে কল কেটে দিয়েছে। মেয়েগুলোকে ট্রাকে উঠাতে যাবে, তখনই কোথা থেকে যেন ফায়ার করতে লাগলো। একে একে প্রিন্সিপালের সাথে থাকা লোকগুলো নিথরদেহ মাটির ওপর পড়তে লাগলো। এই দেখে প্রিন্সিপাল তো ভয়ে একাকার, এবং প্রিন্সিপাল তার কোমর থেকে পিস্তল বার করে ফায়ার করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, কে বে তোরা? আর কোথা থেকে ফায়ার করছিস? সাহস থাকলে তোরা সামনে আয়। এই বলতেই প্রিন্সিপালের পেছন থেকে ও সামনে থেকে 5 জন করে 10 জন আর্মি বন্দুক হাতে করে চলে আসলো। এদিকে তো প্রিন্সিপালের অবস্থা এমনি নাজেহাল। তখনই কোথা থেকে 2 জন এসে প্রিন্সিপালের বুকে লাথি মারলো। প্রিন্সিপাল একটু উড়ে গিয়ে ছিটকে পড়লো। কি রে শালা, তুই তো দেখি তলে তলে ভালোই বিজনেস করা শিখে গেছিস। কে বে তুই? আর তুই আমাদের মাঝে কিসের জন্য মরতে এসেছিস? আমি তোদের মাঝে মরতে আসিনি, বরং আমি তোদেরকে মারতে এসেছি বে। এই বলে ছেলেটির প্রিন্সিপালের কপালে গুলি করলো। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো নীল। এই দেখে সিয়াম বলে উঠল, কিরে, তুই আবার কেন মারলি? এই 2 নম্বরের কাজের লোকগুলো আমার একদম পছন্দ নয়, আর একে বাঁচিয়ে রেখে কি লাভ হবে বল? এই বলে প্রিন্সিপালের বুকে আরও 2টি গুলি করলো। আরে এই কলেজের মাঠ থেকে সাফ করে দে, আর এদেরকে কোনো জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে যায়, যেন জঙ্গলে পশুরা ছিঁড়ে ছিঁড়ে খায়। এই বলে নীল চলে গেল। আর এদিকে সিয়ামের সাথে থাকা আর্মিগুলো সবকটা নিথর দেহকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। পরের দিন কলেজের ভেতরে আম গাছের তলায় বসে আছে নীল ও পরি। ওই, আমি আবুকে বলেছি তোমার কথা। তোমার আব্বু কি এই আমার মতো আবুল মার্কা ছেলের সাথে তোমার বিয়ে দিবে? কে বললো তুমি আবুল? দেখো, তুমি আমার কাছে পারফেক্ট, আর আব্বু আমার কথায় শুনবে না এমন কোনো কথা নাই। আমি যেটা বলি আব্বু সেটাই শোনে, আর আব্বু বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আমি তোমাদের বাসায় গিয়ে কি করব? তুমি আব্বুর সাথে কথা বলবে। ঠিক আছে। আচ্ছা নীল, আমি কিন্তু এটাও জানি না যে তোমার বাসা কোথায়। তোমার আব্বু আম্মুর নাম কি? আপনারাও তো জানেন না, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, তো আপনারাও শুনে নিন। আমি নীল আহমেদ, আর আমার বাড়ি গ্রামে। আব্বু আব্বু সেটা নয়, পরে কোনো এক সময় বলবো। আপাতত এইটুকুই থাক। আর একটা পরিচয়, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল মার্কা ছেলে। তুমি কি সবসময় আমার সাথে মজা করবে? মজা করে বললাম, ঠিকই তো বললাম। এবার চলো, ক্লাসে যেতে হবে। এই 2 দিন ধরে তো ক্লাসই করা হয়নি। সেটাকে আমি মানা করেছিলাম ক্লাস করতে তোমাকে? না, মানা করুনি, যা হয়েছে হয়েছে। এবার চলো তো। তারপর 2 জন মিলে ক্লাসরুমে প্রবেশ করলো। নীলকে আসতে দেখে সবাই বলে উঠল, আরে দেখ দেখ, আমাদের ক্লাসে আবার আবুলরা এসেছেন। হি হি। এই বলে সবাই হাসতে লাগলো। তখনই পরি রেগে গিয়ে চিল্লিয়ে উঠল, শ্যাট আপ! তোরা যে ওকে আবুল বলছিস, তোরা তো ওর থেকেও জঘন্য।
কুকুরের দল। এই বলে পরি বেঞ্চে বসার উদ্দেশ্যে নীলকে নিয়ে পা বাড়ালো। তখনই অর্ক বলে উঠল, আরে আমরা যদি কুকুর হই তাহলে তুই আরো জঘন্য নষ্টামি। এই কথা শুনে নীল রেগে গেল আর ছুটে এসে অর্কের মুখে এক ঘুষি মারল। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখনই ক্লাসে প্রফেসর প্রবেশ করলো আর বলতে লাগলো, কি নীল, তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি যদি এই কাজটা আরও আগে করতে তাহলে হয়তো সেই দিন আর তোমার গায়ে হাত দেওয়ার সাহস হতো না ওদের। আমি বলছি তুমি ওকে মারো। এর মধ্যে একটা নোংরা মানসিকতার ছেলে এই কলেজে পড়ে আমি ভাবতেও পারিনি। আরে তোদেরকে আমি সবাইকে দেখে নিব। আমাকে এখনো চিনিস না আমি কে? তুই কে রে? এই বলে নীল অর্ককে আরও মারতে লাগলো। বেশ কিছুক্ষণ মারার পর অর্কের অবস্থা খুবই খারাপ। এইদিকে পরি ছুটে এসে নীলকে টানতে টানতে নিয়ে গেল এবং বেঞ্চের কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ওই, তোমাকে মারপিট করতে বলেছি, আমি শুধু শুধু ওদের সাথে ঝামেলা করছো। আরে শুধু শুধু কেন তোমাকে ওরা উল্টাপাল্টা বলবে আর আমি চুপ করে বসে থাকবো? যা বলেছে বলেছে, আর তুমি ওদের সাথে লাগতে যাবে না, ওরা এমনিতেই খারাপ। অনেক শান্ত করার পর এদিকে প্রফেসর ক্লাস শুরু করলো। সব কটা ক্লাস শেষ করার পর নীল ও পরি কলেজ থেকে বের হয়ে এলো এবং পরির গাড়ি করে নীলকে পরি তার বাসায় নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পরি তাদের বাসার সামনে এসে গাড়ি থামলো এবং নীলকে নিয়ে ভেতরে যেতে লাগলো। ভেতরে প্রবেশ করতে আশরাফ চৌধুরী বলে উঠল, কি রে মা, তুই এসেছিস? আর এটা তো। কিছু বলতে যাবে তখনই নীল যেন কিছু ইশারা করলো। সঙ্গে সঙ্গে আশরাফ চৌধুরী চুপ হয়ে গেল। কি বাবা, একে তুমি চিনতে পারছো না? আরে তোমাকে বলেছিলাম না আমি একজনকে খুব ভালোবাসি, এই হলো সে নীল। হ্যাঁ বাবা, তুমি বসো। আর পুরি তোমার রোজিয়া আন্টিকে বলে আয় যে নাস্তা দেবে। ঠিক আছে আপু। তো কি খবর আমার জামাই সাহেব? আছি ভালোই, তো তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার হবু বউয়ের প্যারায় আছি। এই কথা শুনে নীল হেসে দিল। তোমার হাসি লাগছে? বিয়েটা করো, তারপর বুঝবে কত ধানে কত চাল। তখন দেখা যাবে। তো এখন কোথায় আছো? আর বর্তমানে কোন মেশিন আছে নাকি? আছি এই শহরে, আর মিশন তো কোনো সময় বন্ধ থাকে না, একটার পর একটা লেগেই আছে। এই দেশে পাপীদের অত্যাচার বেড়ে গেছে। হ্যাঁ, তার জন্যই তো আমার জামাই সাহেব আছে। হ্যাঁ, হেসে নাও। তোমার জামাইকে এত প্যারা দিচ্ছে? তা তো বুঝলাম, কিন্তু তুমি পরীকে কিভাবে চিনলে? আরে তোমার জামাই চিনবে না তো কে চিনবে শুনি? আপাতত এই আলাপ বন্ধ রাখো, নইলে তোমার মেয়ে যদি শুনে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। কেন, মেয়ে আছে নাকি? পিছনে তাকিয়ে দেখো। নীলের কথা মতো আশরাফ চৌধুরী পেছনে তাকিয়ে দেখলো যে তার মেয়ে আসছে, তাই আর কোনো কিছু না বলে চুপ হয়ে গেল। আবু, নীলকে তোমার কি পছন্দ হয়েছে? না রে মা, নীল আমার একদম পছন্দ হয়নি। ওর মতো বেকার ছেলের সাথে তোর বিয়ে দেব তুই ভাবলি কি করে? এই কথা শুনে পরি কান্নাকাটি শুরু করে দিল। এদিকে আশরাফ চৌধুরী বলে উঠল, আরে আমি মজা করছিলাম, সত্যি বলছি, নীলকে আমার অনেক পছন্দ হয়েছে। আর তোর পছন্দ মানেই আমার পছন্দ। আশরাফ চৌধুরী উঠে গিয়ে পরীকে বোঝাতে যাবে তখনই নীল উঠে গিয়ে আশরাফ চৌধুরীর কানে কানে বলল, আমার বউকে আমি সামলাতে পারবো, এখন তুমি যাও। ওই, এখনো পর্যন্ত কিন্তু বিয়ে হয়নি, মনে রেখো। সেটা আমি জানি, তুমি যাও। আর আমার বউকে কি করে সামলাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আশরাফ চৌধুরী আর কিছু না বলে ওপরে চলে গেল। আর এদিকে নীল এসে পরীকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ওই আর কান্না করতে হবে না, তোমার আব্বু তো তোমার সাথে মজা করছিল। ওই, আব্বু আছে তো, তুমি আমাকে জড়িয়ে ধরলে যে? কই তোমার আব্বু তো চলে গেছে। এই কথা শুনে পরি নীলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখলো যে সত্যি সত্যি তার আব্বু চলে গেছে। আব্বু কখন গেল? ওই যে তোমার আব্বু বলল তোমার বউকে তুমি সামলাও, আমি গেলাম, এই বলেই তো চলে গেল। ও চলো, তুমি আমার রুমে চলো। ওই না, থাক, পরে যাব, এখন আমি আসি। আসি মানে?
তুমি এখান থেকে লাঞ্চ করে যাবে, আর তুমি এখন চলো আমার সাথে। এই কথা বলে পরি নীলকে টানতে টানতে তার সাথে নিয়ে চলে গেল নিজের রুমে এবং নীলকে ধাক্কা মেরে খাটের ওপর ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল পরি। দরজা বন্ধ করে দিয়ে নীলের ওপর তেড়ে বসলো এবং চার ঠোঁট এক করে দিল। ওই এবার তো ছাড়ো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না, আজকে আমার ভাগ আমি আদায় করে নিব। ওই এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি, তাই একটু বুঝে শুনে আদর করো কেমন? বিয়ে হয়নি তো কি হয়েছে, কিছুদিনের মধ্যে তো হবে। যখন হবে তখন দেখা যাবে, এখন তো ছাড়ো। আমি তোমাকে ছাড়ছি না। এই বলে পরি নিজের ইচ্ছে মতো নীলের গালে কপালে ঠোঁটে কিস করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর নীলকে ছাড়লো। আমাকে কি মেরে ফেলবে নাকি? ওই এই কথা একদম বলবে না, আর এই কথা বললে আমি কিন্তু নিজে মারা যাব। দূর পাগলি, ওটা তো আমি মজা করে বললাম। মজা করে হলেও তুমি আর এই কথা কোনো সময় মুখে আনবে না। ওকে মেরে যান, এবার তো থামো। আর একটু আদর করি না? ওই না, অনেক হয়েছে। এই কথা বলছিল তখনই নিচ থেকে ডাক এলো। ওই চলো, ডাকতেছি। দূর, ঠিক মতো একটু রোম্যান্সও করতে দিবে না। হ্যাঁ হয়েছে, অনেক রোমান্স করা, এবার চলো। তারপর দুজন মিলে নিচে নেমে এলো। এদিকে তো খাবার টেবিলে বসতেই আশরাফ চৌধুরী নীলকে দেখে হাসতে লাগলো। হ্যাঁ আশরাফ চৌধুরীকে হাসতে দেখে পরি বলে উঠল, কি ব্যাপার আপু, তুমি এমন করে হাসছো কেন? নীল, তুমি ওয়াশরুম থেকে আগে ফ্রেশ হয়ে এসো, নয়তো তোমার খবর খারাপ আছে। মানে? এই বলে নীল এক দৌড়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলো। এদিকে পরিও তাদের বাড়ির কাজের লোক রোজিয়া ও হাসতে লাগলো। কিছুক্ষণ পর নীল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো এবং খাবার টেবিলে বসলো। তোমাকে তো আমি মানা করলাম, আর তুমি একটু খেয়াল করতে পারোনি? খেয়াল করিনি বলেই তো এরকম অবস্থা। আর ফুসুর ফুসুর না করে এবার একটু খাওয়া যাক। আর রোজিয়া, তুমিও বসে পড়ো আমাদের সাথে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে নীল বলে উঠলো, আমি তাহলে আজ আসি, আবার না হয় পরে আসা যাবে। বিকেলে যাবে, এখন কিভাবে যাবে এত রোদে? আরে কিছুই হবে না, আমি রিক্সা করে চলে যাব। সাবধানে যেও। তাহলে আসি। তারপর নীল চলে যায় ওর বস্তির বাসায় এবং ওখানে গিয়ে তার সিক্রেট রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে কী সব কাজ করতে থাকে। কিছুক্ষণ পর নীলের ফোনে কল আসে। ফোন তুলতেই ওপাশ থেকে, দোস্ত, আমি জানতে পেরেছি যে রাঙ্গা নাকি এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, কিন্তু ও টের পেয়ে গেছে, কেননা প্রিন্সিপাল ওর সাথে প্রিন্সিপাল যখন নাই সেজন্য তো টের পেয়েছে। আরে কোনো সমস্যা নাই, ও যদি নাও আসে না, তাও আমি ওকে ওর জায়গায় গিয়ে মেরে আসবো। আর একটা কথা। কি কথা? অর্ক হলো রাঙ্গার ছেলে, আর ওই কলেজে সব কিছু দেখাশোনা করে। ও, তাহলে তুই রাত্রে চলে আসিস সবাইকে নিয়ে, আজকে দেখা যাবে ওই অর্ককে। এই বলে কল কেটে দিল। রাত বাজে 12টা। রাঙ্গার বাসার সামনে সবাই দাঁড়িয়ে আছে, তবে এখানে রাঙ্গা থাকে না, থাকে তার পরিবার। পরিবার বলতে শুধু থাকে তার একমাত্র ছেলে অর্ক। হ্যাঁ, এটাই অর্কের বাসা। এক এক করে সবাই বাসার ভেতর প্রবেশ করতে লাগলো। তোরা দুজন গিয়ে ওকে তুলে নিয়ে আয়। নীলের কথা মতো তাদের দলের দুজন আর্মি গিয়ে অর্ককে তুলে নিয়ে এলো। কি রে, তোর এখনও ঘুমের ঘোর কাটেনি? সিয়াম, পানি নিয়ে আয় তো, আর তোমরা ওকে এই চেয়ারের সাথে ধরে ফেলো। কিছুক্ষণ পর সিয়াম পানির জগ নিয়ে এলো। সিয়ামের কাছ থেকে পানির জগটা নিয়ে নীল অর্কের মুখের ওপর ঢেলে দিল। অর্কের ঘুমের ঘোর কেটে গেল। আর ঘুমের ঘোর কাটবে নাই বা কেন? সামনে যদি মানুষ বন্দুক হাতে করে দাঁড়িয়ে থাকে। তোরা কারাবে, আর আমাকে এখানে বেঁধে রেখেছিস কেন? তোদের এত বড় সাহস যে তোরা আজকে এভাবে বেঁধে রেখেছিস? কে রে তুই, যে তোকে বেঁধে রাখতে হাওয়ার সাহস লাগে? তোরা আমাকে এখনো চিনিস না। আমি কে শুনলে হয়তো আমার সামনে আসার সাহস পেতি না। তাই না? কি রে, তুই কে সেটাকে শুনি? আমি হলাম রাঙ্গার ছেলে, আর রাঙ্গা আর কেউ নয়, মাফিয়া রাঙ্গার ছেলে আমি। কে রে তুই, তোকে মারতে আবার সাহস লাগে নাকি? এই বলেই নীল তার হাতে থাকা পিস্তল দিয়ে অর্কের কপালে পরপর 3টি গুলি করলো। সঙ্গে সঙ্গে দেহটি নিথর হয়ে পড়ে রইল।
ওই সবাই এখান থেকে চলো, এখান থেকে আর কোনো কাজ নেই। হ্যাঁ, এবার তো পাখি নিজের খাঁচায় নিজেই বন্দি হবে। তারপর সবাই মিলে ওখান থেকে চলে এলো নিজের থাকার জায়গায়। পরের দিন নীল কলেজে প্রবেশ করতে দেখতে পেলেও কলেজে হইচই চলছে। নীল গিয়ে নতুন নিয়োগ করা দারোয়ানকে জিজ্ঞেস করলো, চাচা আজ কলেজে কি হয়েছে, এত হইচই কেন? এই শহরে বিজনেসম্যান রাঙ্গার ছেলে অর্ক খুন হয়েছে, তাই তার ছেলেপুলেরা কলেজে এসে ঝামেলা করছে। ও আঙ্কেল, খুন কে করেছে ওকে? জানি না বাবা, শুনেছি ছেলেটা নাকি অনেক খারাপ ছিল। হ্যাঁ চাচা, ওই ছেলেটা আমাকে অনেকবার মেরেছিল। এই কথা বলছিল তখনই পরি এখানে এসে বলে উঠল, তুমি আজ এসেছো, চলো আজকে বাসায় চলো, আজকে তো ক্লাস হবে না। বাসায় যাব না, একটু ঘোরাঘুরি করব। আর কে চলো কলেজের ভিতরটা একটু দেখে আসি। এই বলে কলেজের ভেতরে ঢুকতে যাবে তখনই একটা পুলিশ আসে আটকে দিল। কলেজের ভিতরে যাওয়া যাবে না বাবা, এমনিতেই অনেক ঝামেলা চলছে। মাফিয়ার ছেলে মারা গেছে, তার জন্যই তো ঝামেলা, তোমরা যেও না। হ্যাঁ চাচা, মাফিয়ার ছেলেকে মারবে না তো সাধারণ ছেলেকে মারবে? এই কথা বলিও না কেউ, শুনলে তোমাদেরই দোষ দিবে। তোমরা এখান থেকে যাও। নীল আর কিছু না বলে পরীকে সঙ্গে নিয়ে বাইরে চলে এলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা নিজ নিজ গন্তব্যে চলে গেল। 10 দিন পর আজ কলেজে ফার্স্ট ইয়ারের পুরস্কার বিতরণ করা অনুষ্ঠান। সবাই এসেছে, সঙ্গে প্রধান অতিথি হিসেবে এসেছে এই শহরের বিজনেসম্যান রাঙ্গা ও আশরাফ চৌধুরী। অন্যদিকে আমি স্টেজে সোজাসুজি থাকবো, আর তোমরা কেউ কেউ চেয়ারে বসে থাকবে, আর কেউ কেউ স্টেজের সাইডে থাকবে। আর আমি কোথায় থাকবো? তোকে আবার বলে দিতে হবে নাকি তুই স্টেজে থাকবি? ওকে স্যার। তারপর সবাই নিজের পজিশন মতো চলে গেল। বেশ কিছুক্ষণ পর শোনা গেল যে তাদের প্রধান অতিথিরা আসছে। তাদের গার্ডগুলো রাস্তা দেখিয়ে দিচ্ছে। এদিকে পরিও তার বাবার সাথে এসেছে। এই দেখে নীল মুচকি আসলো। তারপর প্রধান অতিথিরা স্টেজের সোফায় বসলো। বেশ কিছুক্ষণ বক্তৃতা দিলেও কলেজের প্রফেসর। এদিকে আশরাফ চৌধুরী নীলকে দেখতে পেয়ে মুচকি হাসলো। তার মনে মনে বলল, নিশ্চয় এখানে কোনো কিছু হবে। পড়ি, সাবধানে থাকিস মা, তবে তোর কোনো টেনশন নাই। কেন আব্বু? না তেমন কিছু না, এমনি বললাম। এদিকে প্রফেসর প্রধান অতিথি বক্তৃতা দিতে আসতে বলল। রাঙ্গা উঠে গেল মাইক্রোফোনের কাছে। তখন নীল তার হাতে থাকা সাইলেন্সার লাগানো পিস্তলটি দিয়ে ফায়ার করলো। গুলিটি কি লাগলো রাঙ্গার বাম দিকের বুকের কাছে, যেখানে হৃৎপিণ্ড আছে। সঙ্গে সঙ্গে হইচই উঠল। এদিকে রাঙ্গা ইজ ডেড। এদিকে সিয়াম ব্লুটুথে কনফার্ম করলো যে রাঙ্গা মারা গেছে। সিয়াম গিয়েছে মাইক্রোফোনের কাছে, বলতে লাগলো, আপনারা কেউ হইচই করবেন না, সবাই শান্ত হন। এখানে আর্মি আছে এবং আমাদের স্যুট অ্যান্ড স্টাইনের অর্ডার আছে। আপনারা কেউ নিজ নিজ জায়গা থেকে লড়বেন না। তখনই সিয়াম তার পকেট থেকে মোবাইলটা বের করে তাদের সেনাপ্রধানকে কল দিয়ে বলে উঠল, স্যার, মিশন ইজ সাকসেসফুল। আর এটা করেছে অদৃশ্য মানব, যার কোনো অস্তিত্ব নেই। আর আপনি বলেছিলেন না আপনার ফাইল কাউকে দিবেন না। আপনি একবার নিজে চেক করে দেখেন তো সাইবার সিস্টেম কি আগের মতো আছে না চেঞ্জ হয়ে গেছে। 1 মিনিট, দেখছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে দেখার পর জাকারিয়া সাহেব উত্তর দিলেন, কিন্তু সিয়াম, এটা কিভাবে হলো? আর আর্মি ক্যাম্পের সাইবার হ্যাক করা তো এত সহজ না। স্যার, আমি তো প্রথমেই বলেছি, অদৃশ্য মানব কোনো সাধারণ মানব নয়। সে অত্যন্তই অদ্ভুত। সে কাজ করে নিজের মন মতো, আপনার আমার কথা মতো বা মন মতো না। এই বলে কল কেটে দিল। এদিকে নীল সিয়ামকে ইশারা করলো আশরাফ চৌধুরী ও তার মেয়েকে ওখান থেকে বের করে আনতে। সিয়াম তাই করলো নীলের কথা মতো। আশরাফ চৌধুরী ও তার মেয়ে পরীকে ওখান থেকে বের করে গাড়িতে উঠিয়ে দিল। অন্যদিকে, এই শোনো না, তোমার ছেলে আজ এসেছে। সেটা তো বুঝতে পেরেছি, কেননা আজ তো কলেজে অনুষ্ঠান, আর ও হয়তো এই দিনটার অপেক্ষা করছিল। তবে যাই হোক, আমার ছেলেটা অনেক দিন পর বাসায় এসেছে। তুমি একটু তোমার লোকদেরকে বলে ভালো মন্দ আনতে বলো। ওর জন্য আবার কি আনতে হবে? তখনই বাসার ভেতরে প্রবেশ করতে করতে একটা ছেলে বলল, না, আর আমার জন্য ভালো মতো কিছু আনতে হবে না। তুমি আমাকে যে জায়গায় রেখেছিলে। তা তো বটেই, নিজের ছেলেকে ভালো জায়গা না দিলে কি হয়? ঘোড়ার ডিম ভালো জায়গা,
তোমার জায়গাতে তুমি থাকো গা। আমি আর কোনোদিন ওইসব জায়গায় যাব না, আর আমাকে কোনো সময়ে বলবেও না। কেন বাবু, কি হয়েছে তোর? মা, তুমি জানো না আব্বু আমাকে কীরকম জায়গায় রেখেছিল? একটা বস্তিতে। ওই, তুমি আমার ছেলেকে বস্তিতে রেখেছিলে মানে? বস্তি হলো, বস্তির ভিতরে এটা ভালো হওয়ার ছিল, বুঝছো? সেটা তোকে বলছে না? ওই সিক্রেট রুমটা ছিল বলে, নয়তো তোমার খবর ছিল। কি আমার রে, আমার খবর পড়বে বাব্বা। দাঁড়াও, তোমার হইতেছে। ওই সিকিউরিটি, তোমরা এক্ষুনি তোমাদের প্রধানমন্ত্রীকে এখান থেকে নিয়ে যাও তো। আমার আর ভালো লাগছে না, তোমরা এক্ষুনি নিয়ে যাও। না রে আব্বু, আমি আর কোথাও যাব না। আমি এখানে ঠিক আছি, আর পরবর্তীতে তুই আমার জায়গায় তুই থাকবি। বাবারে, এখন তো তোমার ছেলের বিয়েই দিলে না, আর এত তাড়াতাড়ি? কি বললি? আলহামদুলিল্লাহ, এতদিনে আমার ছেলেটা রাজি হয়েছে। কই না তো কিছু বলিনি আব্বু, ওটা তুমি ভুল শুনেছো। না রে, আমি ভুল শুনিনি, আর তুই ঠিক বলেছিস, আর আমিও ঠিক শুনেছি। আব্বু, মুখ ফসকে বের হয়ে গেছে, প্লিজ ছাড়ো না। তোকে তো এবার বিয়ে করতেই হবে। এই বলে আসিফ আহমেদ তার বন্ধু আশরাফ চৌধুরীকে কল করলো এবং বলল, বন্ধু, বিয়ের দিন ঠিক কর। সেটা আমি তোকে বলতে যাচ্ছিলাম, তো ভালোই হলো তুই ফোন করেছিস। এদিকে তো আমার জামাই একদম প্রস্তুত। মানে ওই যে ঢাকাতে ছিল, সেটা তো তুই রেখেছিলি। আর ওই যে তোর বৌমার সাথে এতদিন প্রেম করেছে, সেটা জিজ্ঞেস করতো। কিরে, তুমি তলায় তলায় টেম্পো চালাও? কি আর করব, তোমারই তো বৌমা। এই বলে নীল এক দৌড়ে তার নিজের রুমে চলে গেল। চলেন, নীলের ফ্রেশ হতে হতে আপনাদেরকে একটু পরিচয়টা দিয়ে নিই। নীল, হ্যাঁ, ওই যে ছেলেটা এসেছিল এতক্ষণ কথা বলছিল, সে আর কেউ নয়, সে নীল। আর এই দেশের প্রধানমন্ত্রী আসিফ আহমেদের একমাত্র ছেলে নীল আহমেদ, আর তার মা মিসেস আশিফা বেগম। আর নীল যে পেশায় বর্তমানে একজন ছদ্মবেশী আর্মি অফিসার, তবে শুধু আর্মি অফিসার নয়, আরও অনেক কিছু আছে, হয়তো আমাদের লেখক সাহেব পরে বলবে। চলেন এবার গল্পে ফেরা যাক। নীল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসলো। নীলকে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখে নীলের মা বলল, তুই এসেছিস, তাহলে খেয়ে নে। মনে তো হয় না দুপুরে লাঞ্চ করেছিস। না মা, লাঞ্চ করিনি, একেবারে মিশন কমপ্লিট করে এখানে চলে এসেছি। তারপর নীলের মা নীলের খাবার বেড়ে দিল। এদিকে নীল খাবার খাচ্ছে, তখনই আসিফ আহমেদ বললেন, আব্বু, তোর বিয়ের দিন ঠিক করে ফেললাম, সামনের মাসের 10 তারিখ, আর মাত্র 11 দিন পর। এই কথা শুনে নীলের গলায় খাবার আটকে গেল। সঙ্গে সঙ্গে আসিফা বেগম অর্থাৎ নীলের মা পানি বাড়িয়ে দিল। নীল পানি খেয়ে বলল, আব্বু, এত তাড়াতাড়ি? একটু তো তাড়াতাড়ি করতে হবে, তাই না? তোমার যদি কাউকে বলার থাকে তাহলে বলে দিও। আর কাল পরের দিনে আসবে, ওর সাথে শপিং টপিং যা আছে সব করে নিও। ঠিক আছে আব্বু। এভাবেই পার হয়ে গেল দিনটা। পরের দিন নীল ঘুমিয়ে আছে। ঘুম ভাঙতেই বুকের ওপর ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখলো যে পরী তার বুকের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এই দেখে নীল আর কিছু না বলে নিজেও পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে, ওই, আর ঘুমোতে হবে না, এবার তো ওঠো, অনেক তো ঘুমিয়েছো। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? না, দেখলাম আমার হবু বরটা ঘুমিয়েছে, তাই এসে তোমার উপরে শুয়ে। বেশ, ঠিক আছে, এবার তো উঠো। না, উঠবো না। আর তোমার আজ খবর আছে, তুমি আমাকে কোনো কিছু বলনি কেন? তোমাকে আমি আবার কি বলিনি? এই যে আমার আব্বু তোমার আব্বুর বন্ধু, আর তুমি যে দেশের প্রধানমন্ত্রীর ছেলে সেটাও তো বলনি। তারপরে তুমি একজন আর্মি অফিসার, আর এতদিন ওইভাবে তুমি কলেজে সবার সামনে মার খেতে, সেই সব আমি জানতে চাই না, কিন্তু তুমি আমাকে কিসের জন্য বলনি সেটা আগে বলো। আরে প্রবলেম হতো তাই বলিনি, আর তাছাড়া তুমি তো জানতেই পেরেছো। ঠিক আছে, এটার পানিশমেন্ট তো দিতে হবেই, তবে এখন না, পরে দিব পানিশমেন্ট। ঠিক আছে, এবার আমাকে তো উঠতে দাও। ওঠার আগে আমাকে একটা দাও। আমি তো ফ্রেশ হই, তারপর কোনো কিছু। তুমি তো আমারই, তাই না? তাহলে প্রবলেম কিসের জন্য? এই বলেই পরী নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দৌড়ে রুমের বাইরে চলে গেল। নীল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসলো এবং দেখলো যে সবাই নাস্তা টেবিলে তার জন্য অপেক্ষা করছে।
নীল গিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল। তারপর সবাই মিলে একসাথে খেতে আরম্ভ করলো। নীল বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে তার পায়ে কি যেন সুড়সুড়ি দিচ্ছে। এদিকে নীল পাটি তুলে জোরে দাঁড়াম করে টুকে দিল। সঙ্গে সঙ্গে পরি চিৎকার করে উঠল, আহ আহ, মরে গেলাম গো। এই দেখে সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এমন করে চিৎকার করছিস কেন? কিছু হয়নি, এমনি। এদিকে তো পরীর কাণ্ড দেখে নীল মিটিমিটি করে হাসছে। নীলের এরকম হাসা মিসেস আশিফা লক্ষ্য করলো এবং বলে উঠল, নিশ্চয় তুই কিছু করেছিস। না মা, তোমার ছেলে কিছু করেনি, দোষটা কিন্তু আমার নিজেরই। কেন, তুই আবার কি করেছিস? কিছু না, এবার আমাকে খেতে দাও তো। আর কেউ কিছু না বলে সবাই খেয়ে নিল। এভাবে দিনগুলি পার হয়ে যেতে লাগলো। আজ নীল ও পরীর বিয়ে। ছাদে বসে আছে নীল ও সিয়াম। কি রে দোস্ত, অবশেষে বিয়ে করব না করে করেই ফেললি? রে, আম্মু আব্বু প্রেসার দিয়েছিল তো, সেই জন্য করে ফেললাম। আর তোর ভাবিও তো খুব তাড়াহুড়ো ছিল বিয়ে করার জন্য। হা 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 হা। তবে দোস্ত, ভাবি তোকে কিন্তু খুব ভালোবাসে। তুই কি করে বুঝলি? দেখ, প্রথমত তোর কোনো টাকা পয়সা ছাড়াই তোকে ভালোবেসেছে। তারপর না হয় টাকা পয়সা আছে সেটা জানতে পেরেছে, আর এটাও জানতো না যে তুই আর তার বাবার বন্ধুর ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে। তবে দোস্ত, বেশি লেট করিস না, ভাবি এলে রে তোর খবর খারাপ করে দিবে। রে দোস্ত, এবার আমি চলি, নয়তো তোর ভাবি রাগ করবে। এই বলে নীল নিচে নামতে যাবে, তখনই দেখলো পরি সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এবার এলে কেন? আমি তো যাচ্ছিলাম। দেখো, আমার একদম ভালো লাগছে না, তাই তোমাকে নিয়ে যেতে এলাম। এমনিতেই এই বিয়ের দিনে শুধু শুধু এত কিছু ঝামেলা। আরে, তোমার এই স্বামী থাকতে টেনশন কিসের? আর তোমার শ্বশুর যে কেউ নাকি প্রধানমন্ত্রী বলে কথা, তার বাড়িতে ছোটোখাটো সব কোনো বিষয় না। এবার চলো, কিন্তু আমাকে কোলে নিয়ে যেতে হবে। ঠিক আছে। এই বলে নীল পরীকে কোলে নিয়ে নামতে লাগলো। আচ্ছা দুলাভাই, আমি একটা জিনিস বুঝলাম না, তাদের আমার বিয়ের দিন কি ঝামেলা হলো? আরে এটা তো বলতে ভুলে গেছি। কি যে বলো দুলাভাই, তুমি তো তোমার পাঠক পাঠিকাদের ভুল শোনাচ্ছ, তারা কিন্তু রাগ করবে। আরে বলছি, শোনো তাহলে কি হয়েছিল। বিয়ের দিন সকালে বাড়িতে বিয়ে, সবাই তো একটু অনুষ্ঠানের দিকেই থাকবে, তখনই বাড়ির ভিতরে কিছু মাফিয়া প্রবেশ করে। ওই কুত্তার বাচ্চা, বেরিয়ে আয়, তোরা এত বড় সাহস, আমাদের বসকে মেরেছিস? এই কথা শুনে বাড়ির ভেতর থেকে নীল বেরিয়ে আসলো, আর যে লোকটা এই কথা বলছিল তাকে উদ্দেশ্য করে বলল, তোরা কে আর তোদের বস কে, আর আমি তাকে মারতে যাব কেন? আমরা হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আর রাঙ্গার পার্টনার। তুই রাঙ্গাকে মেরেছিস? তোর এত বড় বুকের পাঠা হলো কি করে রে? আবে, তোদের মতো মাফিয়াকে মারতে আবার বুকের পাটা লাগে নাকি? আর আন্ডারওয়ার্ল্ড, আরে গোটা আন্ডার আমার পায়ের নিচে সবসময় থাকি, আর তুই কিনা আমাকে মারতে এসেছিস? হেব্বি জোকস মেরেছিস কিন্তু। আরে আমার কথা শুনে তোর জোকস মনে হয়? ওই কে কোথায় আছিস? সবাইকে এক্ষুনি মেরে ফেল, কেউ যেন না বাঁচতে পারে। এই কথা শুনে মাফিয়ার লোকেরা গুলি করতে যাবে, তখনই বাড়িতে থাকা সিকিউরিটি গার্ডগুলো ফায়ার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মার্সি আর লোকেরা বাটির ওপর পড়তে লাগলো একে একে। এদিকে মাফিয়া দলের লিডার ভয়ে একাকার। কি রে, এতেই ভয় পেয়ে গেলি নাকি? আরে এখানে তো আমি শুরুই করিনি, তার আগেই তোদের এরকম অবস্থা। এই বলে নীল মাফিয়া লিডারের হাত থেকে পিস্তলটা কেড়ে নিল। এদিকে মাফিয়া লিডার নীলের পায়ের কাছে হাঁটু করে বসে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি ভালো হয়ে যাব। আমি আর এসব দুনশরী কাজ করব না, প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। যখন আমার কাছে মাপেই চাইতে হবে, তাহলে এখানে এসেছিলিস কেন? আর তোর মতো 2 নম্বরে মানুষকে আমি কখনো মাফ করতে পারি না, এটা আমার ভাই খারাপ অভ্যাস। এই বলে নীল তার হাতে থাকা পিস্তলটি দিয়ে মাফিয়া লিডারের কপালে গুলি করলো। সঙ্গে সঙ্গে মাফিয়া লিডারের নিথর দেহটি পড়ে রইল। সিকিউরিটি, এদের সব কটাকে জঙ্গলের ভেতরে ফেলে দিয়ে আসো, যারা হিংস্র জানোয়াররা ওদেরকে খুব ভালো করে খায়। নীলের কথা মতো সিকিউরিটিগুলো তাই করলো।
তখনই সিয়াম দৌড়ে নীলের কাছে এলো। ঠিক আছিস তো দোস্ত? কিছু হয়নি তো? আরে না, আমার কিছুই হবে না, আর হয়েও নি। আমি এটা বুঝলাম না, সালাদের সাহস কী করে হলো যে একটা প্রধানমন্ত্রীর বাসায় হামলা করলো? আরে বাদ দে তো, ভালোই হলো। সব শেষ, আর কোনো কিছু থাকলো না অবশেষে। না থাকলেও আন্ডারওয়ার্ল্ড, না থাকলেও অন্য কিছু। দোস্ত চল তাহলে আমরা একটু আড্ডা দিই। তারপর নীল ও সিয়াম আড্ডা দিতে লাগলো। এদিকে বাসার সবাই একটু আতঙ্কেই ছিল। বেশ কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে করিয়ে দিল। এবার বুঝতে পারলা দাদু ভাই ঘটনা কি ছিল? বুঝতে পেরেছি দাদু। তারপর বলো। তারপর নীল পরীকে কোলে করে নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর পরীকে নামিয়ে দিল। এবার তোমার পানিশমেন্ট এখনো বাকি আছে। কি পানিশমেন্ট? কেন, তোমার মনে নেই? তুমি যে আমার থেকে সব কিছু লুকিয়ে রেখেছিলে, তার জন্য। তাহলে বলো কি করতে হবে? সেটা তো আমি করব তোমার সাথে। নীলকে ধাক্কা মেরে খাটের ওপর ফেলে দিল। তারপর পরি নিজে নীলের ওপর উঠে পড়ল। তারপর আর কি, তার কাজ শুরু করে দিল। এবার ওদের কাজ ওদেরকে করতে দিন, আপনারা আবার যান। আল্লাহ হাফিজ।